নমস্কার, আমি অরূপ আর তোমরা শুনছো স্কেয়ার অ্যালার্ট অফিসিয়াল। আমাদের গল্পগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল স্কেয়ার অ্যালার্ট অফিসিয়াল। সাথে বেল আইকনটা প্রেস করে অল করে দিতে ভুলো না। আমাদের ভৌতিক সুন্দরবন সিরিজকে তোমরা প্রচুর ভালোবাসা দিচ্ছ। সিরিজটির প্রথম গল্পটি প্রায় 2,40,000 মানুষ শুনে ফেলেছে। যারা এখনো শোনোনি তারা এই গল্পটি শোনার পরে ওই গল্পটি এবং ওই সিরিজের দ্বিতীয় গল্পটিও শুনে নিতে পারো। আশা করব এই গল্পটিকেও তোমরা এই সিরিজের আগের গল্পগুলোর মতোই ভালোবাসা দেবে। আজ তোমরা শুনবে দেবশ্রী ভট্টাচার্যের কলমে একটি গ্রাম বাংলার পটভূমিতে হাড় হিম করা ভয়ের গল্প, ফকির মাঝির বিপদ। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলো তাহলে পাড়ি দেওয়া যাক ভয়ের দেশে। অখুড়া বলি, অখুড়া চেঁচিয়ে ডেকে উঠল ফকির মিয়া। খুড়ো বলে যাকে ডাকা হলো সে তখনও নৌকার ছইয়ের ভেতরে গভীর ঘুমে। রাত এখন 2:30। 3টের মধ্যেও রওনা দিতে পারলে ভোর হওয়ার আগে মেছুবিলের কাছে যাওয়া যাবে। ভোর থাকতে না গেলে সব মাছ হাওয়া হয়ে যাবে। এই বাদার বনে মাঝি কি আর কম আছে নাকি? ফকির মিয়া, চরণ আর বলাইয়ের একটা দল, এরকম আরও কত দল আছে। বড় বড় দলের অবশ্য বড় বড় নৌকা একেবারে মাঝ সমুদ্র অবধি চলে যায়। ফকির মিয়ার দল ছোট, জাল ছোট, নৌকাও ছোট। তবে এবার সে একটা ভালো ফিকির করেছে। আজ সে যাবে মেছুবিলের দিকে, আর সেই জন্যই আরও আগে বের হওয়া দরকার। এখানকার জেলেরা মেছুবিলে যেতে ভয় পায়। একবার জানতে পারলে সকলে তাদের নৌকা আটকে বাধা দেবে। বিবির কানে কথাখানা তুললেই একটা বড় ঝামেলা বাঁধবে। ও খুড়া, খুড়া গো, মরি গেলি নাকি গো খুড়া? বিরক্তির চোটে যা মুখে আসে তাই বলে যাচ্ছে ফকির মিয়া। আসলে এত রাতে মাঝিরা কেউ নৌকা নিয়ে যেতে চায় না, তাও আবার বিনা পয়সায়। ফকির মিয়ার দল মাছ পাবে, তারপর সেই মাছ মহাজনদের দেবে। মহাজনরা আগের ধার বাকির হিসাব করে বাকি কিছু ওদের হাতে ধরাবে। তা আবার 3 ভাগ হয়ে 3 জেলের কোঁচড়ে ঢুকবে। তারপর কিছু বাকি থাকলে তবে না সেটা মাঝি পাবে, নয়তো ওই একখানা গলদা চিংড়ি সুর ধরে নাচাতে নাচাতে হাতে ধরিয়ে দিয়ে বলবে, খুড়া গো, আজ দুপুরে ভালো করে পেঁয়াজ বাটা আর খানিকটা শস্য বাটা দিয়ে রসা কইরা খাইয়া লইও গো, পরের বারে তোমারে পয়সা দিমু। এখন নৌকা নিয়ে বার হতে গেলে এই একজনই আছে, ফজল খুড়া। ফজল খুড়ার চুলে পাক ধরেছে। বউ মরে গেছে বছর 5 হলো। ছেলেপুলে নেই, সংসার নেই, তাই কে পয়সা দিল আর কে না দিল তাতে ফজলের কিছু যায় আসে না। ফকির মিয়ার দলও তাই মাছ ধরতে যাওয়ার সময় এই ফজল মিয়ার নৌকার সামনে এসেই হাঁক ডাক করে। বারবার ডাক দিয়েও যখন কোনো লাভ হলো না, ফকির মিয়ার কেমন যেন সন্দেহ হলো। সে চরণ আর বলাইকে ধাক্কা মেরে বলল, বলি একবার গিয়া দেও না খুড়ার কি হলো, কেমন যেন লাগতাছে। বলাই আর চরণেরও কেমন যেন লাগছে। এই ভোরবেলা, না ঠিক ভোর অবশ্য নয়, ওই যাই হোক, রাতের বেলা সামনে গেলে কি জানে কি দেখতে হয়, তাই আর এখন কেউ ঠিক সাহস করে এগোতে পারছে না। ফজল খুড়া উল্টো দিকে মুখ ফিরিয়ে শুয়ে আছে। শুয়ে আছে তো আছেই, এত ডাকা ডাকিতেও সাড়াই দেয় না। একে তাকে ঠেলে যখন কোনো কাজ হলো না, ফকির মিয়া নিজেই এক পা করে এগিয়ে গেল ফজল খুড়োর দিকে। যা ভেবেছিল ঠিক তাই, ফজল মিয়া মরে গেছে, শ্বাস পড়ছে না। এই বলাই, ওই চরণ, ফকির খুড়া মইরা গেছে রে। কস কি রে? কই দেখি দেখি কি করে হইল? বুকটা একেবারে স্থির, তবে গা এখনো গরম আছে। মনে হয় এই কিছুক্ষণ আগেই বোধহয় বুকের ধুকপুকুনিটা বন্ধ হয়েছে। কিন্তু চোখটা এমন খোলা কেন? ভয় যেন ঠিকরে বেরিয়ে আসছে, মুখখানা হাঁ হয়ে আছে। দেখে মনে হচ্ছে কিছু একটা বলতে চেয়েছিল খুড়ো শেষ মুহূর্তে। শেষ পর্যন্ত আর মাছ ধরতে যাওয়া হলো না। সে কি আর সম্ভব? এই ফকির মিয়ার দল ছাড়া আর কেউ ছিল না।
তার শেষ সময়ের কাজ তো তাদেরই করতে হবে। ফাজল মিয়া একদিন বলেছিল ফকিরকে, জানিস তো ফকির, এই সদর বনের পানির মাঝেই জীবনটা কাটছে। মরার পর আমার ওই পানিতেই ভাসায় দিস। তা তো আর করা যায় না, গৌড় দিতে হবে শরীরটা, না হলে বেহাস্তে যাবে কি করে ফাজল মিয়া। আর তাছাড়া অমন করে জলের মধ্যে ভাসিয়ে দিলে বন দপ্তরের লোকেরা এসে ফকিরের পিঠে চেলা কাঠ ভাঙবে। সে না হয় হলো, গৌড় দেওয়ার ব্যবস্থা করা গেল, কিন্তু ফজল মিয়া শেষ মুহূর্তে কাকে কি বলতে গিয়েছিল সেটা জানা হলো না। পুরো দিনটা আজ বরবাদ হয়ে গেল। অনেক কিছু ভেবে রেখেছিল ফকির মিয়ার দল। ফজল মিয়াকে ভুলিয়ে ভালিয়ে মেছো বিলের দিকে নিয়ে যাবে। একমাত্র ফজল মিয়ারই বুকের পাটা আছে মেছো বিলের মাঝখানে নৌকা নিয়ে যাওয়ার। মেছো বিল হল বাদারবনের এক বড় রহস্যময় জায়গা। এখানে প্রচুর মাছ আছে, যাকে বলে মাছ একেবারে কিলবিল করে। একবার জাল ফেললেই হলো, একেবারে জাল ভর্তি মাছ উঠবে। কিন্তু লোকে বলে ওই বিলের জলে নাকি জিন আছে। মেছো বিলের মাছেরা ওই জিনকে নাকি পুজো করে, আর জিনও সেই জন্য মাছেদের রক্ষা করে। এর আগে বহুবার বাদারবনের জেলেদের সাথে এমনটা হয়েছে। জেলেরা নৌকা ভর্তি করে মাছ নিয়ে বেরিয়েছিল বিল থেকে। তারপর বিল ছেড়ে কয়েক পা যাওয়ার পরেই সেই মাছ আপনা আপনি নৌকা থেকে হাওয়া হয়ে যায়। এসব নিয়ে অনেক গল্পকথা প্রচলিত আছে সুন্দরবনের আদারে বাদারে। কেউ বলে তারা নাকি দেখেছে মেছো বিলের দিক থেকে একটা লম্বা রোমশ হাত এসে মুঠো করে সব মাছ নিয়ে চলে যায়। সেই হাতের 3টে আঙুল, আর সেই 3টে আঙুলে লম্বা নখ। সেই হাত কখনো মাঝি আর কখনো জেলেদের ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে নদীর জলে। আবার এও শোনা যায় যেসব জেলেরা একটু বেশি নাছোড়বান্দা হয়, কিছুতেই মাছ ছাড়তে চায় না, একেবারে জল আঁকড়ে বসে থাকে, তাদের নাকি ওই রোমশ হাত টেনে নিয়ে যায় জলের ভেতরে। 3 দিন বাদে ওই জেলের লাশ ভেসে ওঠে মেছো বিলে। গলার মধ্যে 3টে ফুটো, একেবারে গভীর ফুটো। লোকে বলে মেছো বিলের জিনের হাতের ওই 3টে আঙুলের 3টে নখ ফুটো করে দিয়েছে গলা। এসব কারণেই কেউ আর ওই মেছো বিলে যেতে চায় না। একমাত্র ওই ফজল মিয়াই ছিল যেসব গাল গল্পের তোয়াক্কা করত না। মেছো বিলের কথা উঠলেই সে নাকি এক কথায় বলতো, যারে চোখে দেখি না তারে আমি বিশ্বাস করি না। ফকিরদের কাছে আবার গর্ব করে বলতো সে নাকি জোয়ানকালে অনেকবার গেছে মেছো বিলে। এখন নাকি তেমন জেলে নেই যার সাহস আছে মেছো বিলে যাওয়ার, তাই যাওয়া হয় না। এই কথা শুনেই ফকির মিয়ার বুকের ভেতর কেমন একটা সাহসের জন্ম হয়েছিল। ফকির ভালো মতোই জানে একবার শুধু মেছো বিল থেকে 1 জাল মাছ নিয়ে ফিরে আসতে পারলেই ব্যাস। ওখানে একবার জাল ফেললেই মহাজনের সব ঋণ শোধ। বউয়ের নতুন শাড়ির আবদার, নিজের একটা নতুন জাল কেনার শখ, সব পূরণ হয়ে যাবে। তাই সেদিন সে খুব করে ধরেছিল ওই ফজল মিয়াকে। ও মিয়া, আমার জানো তো খুব সাহস। হ্যাঁ, বাহ, সে তো দারুণ কথা রে। তা তোর সাহস লয়া আমি কিতা করুম ক দেখি। আমার তো কোনো মায়া নাই যে তোর লগে নিকা ঠিক করুম। আর থাকলে কিতা, তোর তো এখন বিবি আছে। ফকির মিয়া কপাল চাপড়ে বলল, হাই আল্লাহ, কারে কিতা কইতে আইলাম। আমি কইতেছি কি আমার খুব সাহস, তো চলো না একবার যাই। ফজল মিয়া মুখটা এগিয়ে এনে ফকিরের কানে কানে বলল, কই যাবা? কাটা তারে রই পারে। ফজল মিয়ার বাপদাদারা এককালে কাঁটাতারের ওই পার থেকে ভাসতে ভাসতে এ পারে চলে এসেছিল। ফজল মিয়ার কখনো দেখা হয়নি ওই দেশটা, তবে মাঝে মাঝে বলতো বটে, একবার যদি টুক করে নৌকা খান ওদিক থেকে ঘুরে লইয়া আসি, তবে কি খুব খারাপ কিছু হইব? ফকির মিয়া আবার একবার কপাল চাপড়ে বলল, না গো মিয়া, অত সাহসও নাই।
আমি মেসবিলে যাওয়ার কথা কইয়াছিলাম। মেসো বিলে যাবি? বিবিরে কইছস? ফকির মিয়া মুখ গোমড়া করে নেয়। না, সে তার মনের কথা কাউকে বলেনি। ফাতিমাকে তো নয়। ঘরের মেয়েদের এত কথা না জানলেও চলে, একবার জানতে পারলে কান্নাকাটি করে একসা করবে। ফজল মিয়া, তুমিও এমন কথা কইতাছ? তোমার নাকি অনেক সাহস। এই জৈবনকালে নাকি তুমি এই অনেকবার মেসবিলে গিয়েছো। তা আমার সাথে যেতে কইলাম আর অমনি আমারে বিবির ভয় দেখাইছো। হ্যাঁ? ফজল মিয়া ঠোঁটের কোণে একটা হাসি মাখিয়ে বলল, বেশ, চল না কেনে, মরবার আগে একবার ঘুরে আসি মেসো বিল। না, শেষ পর্যন্ত আর মেছুবিলে যাওয়া হলো না ফজল মিয়ার। সারা গ্রাম জড়ো হয়েছে ফজল মিয়ার নৌকার ধারে। আলাদা করে তো আর কোনো ঘর বাড়ি ছিল না ফজল মিয়ার। ওই নৌকাখানাই তার সবকিছু। গ্রামের মেয়েরা বিন বিন করে কেঁদেই চলেছে। তাদের সাথে ফজল মিয়ার খুব যে কিছু সম্পর্ক ছিল তাও নয়, কিন্তু কেউ মারা গেলে মেয়েরা কালো ওড়নায় মুখ ঢেকে এমন করেই কাঁদে। গোর দেওয়ার আগে গোসল করানোর নিয়ম। এতক্ষণ ওই একইভাবে পড়েছিল ফজল মিয়া। এখন সবাই মিলে কাছে এসে গোসল করাতে গিয়ে দেখল ফজল মিয়ার গলায় 3টে ফুটো, বেশ গভীর ক্ষত। এমন ক্ষতর কথা সকলে শুনে এসেছে এতকাল, তবে চোখে প্রায় অনেকেই দেখেনি। মেছুবিলের জিন নাকি এমন করে জেলে মাঝিদের মারে, কিন্তু ফজল মিয়া তো এখানে, মেছুবিল থেকে এত দূরে। তবে ফজল মিয়াকে কেন মারল জিনে? ফকির মিয়ার বুকটা ধক করে উঠল। গায়ের কেউ জানে না আজই তো ভোরে যাওয়ার কথা ছিল মেছুবিলে। তাহলে কি সত্যিই জিন আছে নাকি সেখানে? ফজল মিয়া মরার সময় কেমন যেন হাঁ করেছিল, দুটো চোখ গোল গোল করে চেয়েছিল যেন কার দিকে। তাহলে সত্যি কি জিন এসেছিল নাকি রাতের বেলায়? ফকির মিয়া চরণ আর বলাইয়ের দিকে তাকালো একবার। ওদের মুখগুলো ভয়ে শুকিয়ে গেছে। মেছবিলে বহুদিন কোনো জেলে মাছ ধরতে যায়নি, তাই এমন জিনের কথাও শোনা যায়নি। মেছবিলে জিনের গল্প কেমন যেন রূপকথা হয়ে গেছে এতদিনে। কিন্তু ফকিররা ওই মেছবিলে যাওয়ার কথা তুলতেই সেই জিন কেমন করে যেন খবর পেয়ে গিয়ে এত দূরে এসে মেরে ফেলল ফজল মিয়াকে। ফজল মিয়াকে গোর দেওয়া হলো। আজ সারাটা দিন জেলে পাড়ায় কান পাতলেই ফজল মিয়ার মরার খবর গুনগুন করে ভেসে বেড়াচ্ছে। তবে ফজল মিয়া কেমন মাঝি ছিল, ঝড়ের রাতে কেমন করে শক্ত হাতে হাল ধরে সকলকে ফিরিয়ে এনেছে, এসব খবর শোনা যায় না বড় একটা। শুধু শোনা যায় ফজল মিয়ার গলায় ওই 3টে ফুটোর কথা। সন্ধ্যের দিকে ফজল মিয়ার ফেলে যাওয়া নৌকার উপরে বসেছিল ফকির আর চরণ। বলাইও জলের দিকে চোখ রেখে বসেছিল। চারদিকটা অন্ধকার হয়ে গেছে। দূরে দূরে গায়ের বাড়িতে আলো জ্বলছে ইতিমধ্যে। সেগুলোকে কেমন যেন জোনাকি পোকার মতো লাগছে। ফজল মিয়ার কেউ ছিল না বটে, তবে এখানে গায়ের সকল মানুষ মিলে একটা পরিবারের মতোই থাকে। তাই ফজল মিয়ার জন্য গ্রামের সকলের অসৌচ, কেউ শাঁখ বাজায়নি, বনবিবির থানে পিদিম জ্বালায়নি। অন্যদিন হলে ফজল মিয়া নৌকার উপরে একখানা হ্যারিকেন জ্বালাতো, কিন্তু আজ সেটা মুখ কালো করে ঝুলছে। আলো বলতে ওই 3 জনের বিড়ি থেকে 3টে ছোট্ট ছোট্ট আগুনের বিন্দু অন্ধকার দূর করার জন্য ব্যর্থ চেষ্টা করে যাচ্ছে। প্রথম কথাটা ওই ফকিরই বলল, আজ রাতে একবার জামু মেসবিল। চরণ আর বলাই চমকে উঠল। কি তা কইছস? মাথা কান গেছে নাকি রে? চরণ খ্যাঁক খ্যাঁক করে বলে উঠল। বলাই বিড়িখানা অর্ধেকটা থাকা অবস্থাতেই জলের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়ে লাফিয়ে একেবারে সামনে এসে বলল, তোরে আমি কইয়া দিলুম, আর একবারও ওই অপায়া বিলের নাম নিবি না। দেখলি না কাল কিতা হলো? একটা জল জ্যান্ত মানুষ মইরা গেল। শুধু কথা হয়েছিল যাওয়ার, তাতেই মইরা গেল। আর ওই রাক্ষুসে বিলে একেবার গেলে কিতা হইব জানোস? ফকিরও এবার তার জ্বলন্ত বিড়িখানা জলে ফেলে দিয়ে মাটিতে পা ঠুকে চেঁচিয়ে উঠল, না জানি না,
তবে জানতে ইচ্ছা করে, একবার ওই জিনরে দেখতে চাই, ওরে জিগাতে চাই যে খুড়া ওর কি ক্ষতি করেছিল, যে ওরে অমন করে মারছে। হ্যাঁ, আমি জানতে চাই। ওসব বাদ দে না ভাই, কেন মারছে, কেমনে মারছে, এত কিছু জানতে গিয়া শেষে নিজের পেরানটাই খইয়া দিবি নাকি রে? না রে, আমারে জানতে হইব, খুড়ারে ও কেন মারছে আমারে জানতে হইব। বলাই একবার চরণের দিকে তাকালো। অন্ধকারে তার মুখের ভাব বোঝা না গেলেও এটা ঠিক বোঝা গেল যে তার দ্বারা তো হলো না, এখন চরণ দেখুক একবার, যদি কিছু করতে পারে। চরণ এগিয়ে এসে ফকিরের কাঁধে হাত রাখল। অমনি করিস না, গায়ের লোকে অহনো কিছু জানে নাই যে আমরা হক করে মেছো বিলের দিকে যাওয়ার যুক্তি করছিলাম। এখন জানতে পারলে আর রক্ষা থাকবো না, হক কলের পিটাই মারবো। ফকির এক দৃষ্টি চেয়ে রইল জলের দিকে। চরণ আর বলাই অনেক কথা বলে চলেছে এক নাগাড়ে, কিন্তু সেসব কথা আর তার কানে ঢুকছে না। ফকির নিজের মনে মনে ঠিক করে নিয়েছে, অন্য কাউকে মেছবিলের কাছে যাওয়ার কথা বললে মুশকিল আছে। সকলে ভয় দেখাবে, নয়তো গায়ের সকলকে বলে, বিশেষত ফাতিমাকে বলে দেবে। তখন একটা ঝামেলা সৃষ্টি হবে। তার থেকে ফকিরের মনের কথা আজ থেকে শুধু ফকিরের নিজের মনেই থাকুক। রাতে নিজের ঘরে শুয়েছিল ফকির। পাশে ফাতিমা ঘুমিয়ে আছে, একেবারে নিশ্চিন্ত হয়ে ঘুমোচ্ছে। কিন্তু ফকিরের চোখে ঘুম নেই। আজ সে যাবে মেছবিলে। অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খেয়ে যাচ্ছে ফকিরের মনে। মরার আগে খুড়ো কাকে দেখে অমনভাবে হাঁ করে তাকিয়েছিল? তারা তো মেছবিলে যায়নি, তবে ওই মেছবিলের জিন এত দূরে এসে খুড়োকে মারবে কেন? রাত আরো গভীর হচ্ছে। শেয়ালের ডাকও থেমে গেছে, শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে এখনো। ফকির বিছানা ছেড়ে উঠল আস্তে আস্তে। ফতিমার একখানা হাত আলগোছে পড়ে আছে তার গায়ের ওপর। সেটাকে আস্তে করে সরিয়ে রেখে খাট থেকে নেমে দেওয়ালে টাঙানো জালটার দিকে এগিয়ে গেল। এইটুকু কাজ করতে গিয়ে যেন হাঁপ ধরে গেল ফকিরের। এর থেকে যেন মেছবিলে যাওয়া অনেক সহজ। কিন্তু আওয়াজ হলেই উঠে যাবে ফাতিমা। ও মেয়ে মানুষ, যতই গভীর ঘুমুক না কেন কানটা বড় খাঁড়া। একটু আওয়াজ পেলেই হয়েছে। অবশ্য শেষ পর্যন্ত ফকির বাঁচতে পারল না। দরজাটা পুরনো, খোলা বন্ধ করতে গেলে আওয়াজ হবে। ফকির দরজাটা খুলে বাইরে এসে দাঁড়াতেই ঘর থেকে ফাতিমার গলা শোনা গেল। কই যাও? ফকির একবার জাল নিয়ে বেরিয়ে এসেছে ঘর থেকে। আবার যদি পেছন ফিরে ফাতিমার কথার উত্তর দিতে বসে, তবে আজ আর যাওয়া হবে না। আজ কেন, কোনোদিনই আর যাওয়া হবে না হয়তো মেছবিলের দিকে। ফাতিমার মুখখানা বড় সরল। সেই মুখের দিকে তাকিয়ে বড় একটা মিথ্যে কথা বলা যায় না। আর একবার ফাতিমা যদি জানতে পারে ফকির মেছবিলের দিকে যাচ্ছে, তাহলে এমন দিব্যি দেবে যে আর কিছুতেই ওই মেছবিলে যাওয়া সম্ভব হবে না। ফকির আর কোনো কথার উত্তর না দিয়ে চলে গেল। পেছন থেকে এখনো শোনা যাচ্ছে ফাতিমার গলা। বিছানা ছেড়ে এসে একবার দরজার সামনে বেরিয়ে এসেছে। তবে রাতের বেলায় মেয়ে মানুষের খোলা চুলে বাড়ির বাইরে আসতে নেই বলে ওই দরজাখানা বুকের মধ্যে সাপটে ধরে দাঁড়িয়ে রইল সে, আর বলে চলল, আরে কই যাও, কইয়া যাবে তো? ফকির আর দাঁড়ালো না। মাছ ধরা জালটা কুণ্ডুলি পাকিয়ে নিয়ে ছুটে চলল ফজল মিয়ার নৌকার দিকে। ফজল মিয়া চলে গেছে, তবে তার নৌকাটা রয়ে গেছে এখনো। সেই নৌকার উত্তরাধিকারী কে হবে সেটা এখনো ঠিক করা হয়নি। মালিকবিহীন খালি নৌকাটা এমনি পড়ে আছে। ফকির নৌকাটা খুলে জলে ভাসিয়ে দিল। তারপর প্রথমে জালটা ছুঁড়ে দিল নৌকার উপরে, আর তার উপর নিজেও লাফিয়ে উঠে বসল।
জলের উপর দিয়ে এগিয়ে চলেছে নৌকাটা। হালকা তীর শব্দ হচ্ছে। এই নদীখানা পেরিয়ে মেছো বিল। তেমন কোনো বড় বিল নয়, এই নদীটারই একটা অংশ। মাঝখানে পলি পড়ে অনেকখানি জায়গা আলাদা হয়ে গেছে। একটা সরু সুতোর মতো যোগসূত্র আছে এখনো, সেখান দিয়ে নৌকা যায় না। বিলের পাড়ের উপর পা রেখে এগোতে হয় সেখানে। তবে জলের স্রোতে, বিশেষত বর্ষার সময়, সব মাছ ওই বিলে গিয়ে জমা হয়। তারপর নিশ্চিন্তে ওখানে বংশ বিস্তার করে। জিনের ভয়ে জেলেরা যায় না বলে মাছেরা ওখানে একেবারে কিলবিল করে। চারিদিকে অন্ধকার। লোকে জানতে পারবে বলে ফকির নৌকার ধারে লাগানো হ্যারিকেনটা জ্বালায়নি। অন্ধকারের মধ্যে ঠিক কোথায় যে যাচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। এখন নৌকা মাঝ দরিয়া এসে গেছে। এখন গায়ের লোক দেখতে পেলেও কিছুই করার নেই। ফকিরকে এখন কেউ ধরতে পারবে না। এখন ফকির ইচ্ছে করলেই হ্যারিকেনটা জ্বালাতে পারে, কিন্তু তাহলে যে দাঁড়টা ছাড়তে হয়। এখন জোয়ার চলছে নদীতে, কি করে দাঁড় ছেড়ে যায়? ওদিকে একটা আলো না জ্বাললে যে দেখাই যাচ্ছে না কোনো দিকে। ওই হতো সারা সোরা, কোন দিকে নৌকা বয়সস? চোখে দেখোস না কিছু? ফকিরের মনে হলো ঠিক তার পেছন থেকে একটা আওয়াজ ভেসে আসছে। এই গলার আওয়াজটা ফকিরের খুব চেনা। অনেক রাত কেটেছে ঠিক এইভাবে ধমক খেয়ে, কিন্তু আজ এই আওয়াজ কোথা থেকে আসছে? ফকিরের হাতের দাঁড়টা যেন কেঁপে উঠল। ভয়ে ভয়ে একবার পেছনে তাকালো ফকির। কেউ তো নেই সেখানে। কি জানে, হয়তো মনের ভুল। কাল রাতে মারা গেছে ফজল খুড়া। আজ সেই খুড়ার নৌকা নিয়ে সে এসেছে। কথায় আছে 3 রাত্রি নাকি আত্মারা ঘোরাফেরা করে তার নিজের জায়গার চারপাশে। ফজল মিয়ার নিজের জায়গা বলতে তো এই নৌকাখানায় ছিল। তাই সেখান থেকে এমন করে ফজল মিয়ার গলা ভেসে আসবে, তাতে আর অবাক হওয়ার কি আছে? ফকির আলো জ্বালানোর জন্য হ্যারিকেনের দিকে হাত বাড়ালো, কিন্তু এভাবে এক হাতে দাঁড় ধরে অন্য হাতে হ্যারিকেন ধরানো যায় নাকি? ফকির কোনো মতে একবার দাঁড়টা রেখে দিয়ে প্রায় হুড়মুড় করে হ্যারিকেনটা পেরে আনলো উপর থেকে। হ্যারিকেনটা একবার নেড়ে দেখলো, হ্যাঁ, তেল আছে এটাতে, চলতেও ঠিক আছে। নৌকার এদিক ওদিক খুঁজে একটা দেশলাই জোগাড় হয়ে গেল। আলোটা জেলে যখন আবার দাঁড়টা খোঁজার জন্য হাত বাড়াতে যাবে, তখন দেখল সেই দাঁড়টা ধরে বসে আছে ফজল মিয়া। কিরে হারামজাদা, আলোটা আগে জ্বালতে পারিসনি? দাঁড়খানা এমন করে ফেলে রেখা বুঝি কেউ আলো জ্বালতে চায়? ফকির মিয়া আলো হাতে ওখানেই দাঁড়িয়ে রইল, নড়তে পারল না। কাল রাতে ফকির মিয়াকে সে যেমনটি দেখেছে এখনো ঠিক তেমনই আছে। তেমনই ঠিকরে বেরিয়ে আসা চোখ, দু চোখে তেমনই ঘুর লাগা বিস্ময়। ফকির মিয়ার মনে কত প্রশ্ন ছিল। মরার সময় খুড়ো মুখ কেন হাঁ করেছিল? কাউকে কিছু বলতে চাইছিল না। ওই মেছবিলে জিন কি তবে তাকে সত্যি মারতে এসেছিল? কিন্তু এসব প্রশ্ন ফকিরের মনেই রয়ে গেল। ফকির মিয়া কিছুতেই বলতে পারল না। নৌকার একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে গায়ের জোরে দাঁড় টানছে ফজল মিয়া, ঠিক যেমন করে সে আগে দাঁড় টানত। কোথায় নিয়ে যাচ্ছিলি নৌকাখানা? ওদিক মানে আছে নাকি মেসোবিল? তুই খাড়া, আমি নৌকা পাইছি। আস্তে আস্তে নৌকার গতি কমে আসছে। তার মানে বোধহয় পাড়ের কাছাকাছি এসেছে। ফকির হ্যারিকেনটা উঁচু করে ধরে দেখল সামনেই মেছবিলের একটা সরু রাস্তা। এখান দিয়ে নৌকা যায় না, জালটা ঘাড়ে করে নামাতে হবে। ফজল মিয়া গলা উঁচু করে বলল, কিরে খাড়া আছোস কেন? যা, যাবি বললি তো মেসোবিলে, কানের মাথা খাইয়া লইছিলি। এখন যা দেখি, মাছ এনে উদ্ধার কর। ফকির মিয়া ধপ করে বসে পড়ল নৌকার মধ্যে। অখুরা, মেসোবিলে জিন আছে? তোর মুখ পড়া, কিসের জিন? ওসব গাল গল্প। শোন, আমি যারে দেখি নাই
তারে আমি বিশ্বাস করি না। ফকির মিয়া যেন নিশ্চিন্ত হলো। কিন্তু তাহলে খুড়োকে মারলো কে? খুড়োর গলায় ওই 3টি ফুটো কিভাবে এলো? আবার হা করে চাই আছে, যা মাছগুলা নিয়ে আয়। ফকির মিয়া ঝপাস করে জলে ঝাঁপ দিয়ে সেই সরু রাস্তার উপরে দিয়ে ছপছপ করে হাঁটতে লাগলো। ফজল খুড়োকে অনেক কথা জিজ্ঞেস করার আছে, কিন্তু তার আগে মাছগুলো আনা বেশি দরকার। অনেক টাকার দেনা আছে, আজকে একেবারে সব দেনা শোধ। এই তো সামনে মেছো বিল। ফকির মিয়া আল্লাহর নাম স্মরণ করে ঝপাস করে জালটা ছুঁড়ে দিল জলে। যা ভেবেছিল তাই, একবার জাল ফেলতেই জালটা যেন ভারী হয়ে উঠল। ফকির আস্তে আস্তে জালটা টেনে আনলো। বেশ ভারী জালটা। এতটা রাস্তা যাওয়া খুব মুশকিল। একার পক্ষেই এতটা ভারী জাল টেনে নিয়ে যাওয়া, তার উপর আবার পুরনো জাল, একবার ছিঁড়ে গেলেই সব শেষ। কোনো মতে জালটা টানতে টানতে নদীর কাছে এলো ফকির। ঠিক যেখানে সে নৌকাটা থেকে নেমেছিল। কিন্তু কোথায় নৌকা? না আছে নৌকা, আর না আছে ফজল খুড়া। সামনে দুকুল ভাসিয়ে দেওয়া ঠাকরাই নদী, আর এক চিলতে পলি পড়া পাড়ের উপর এক জাল ভর্তি মাছ নিয়ে দাঁড়িয়ে আছে ফকির। ফকির একবার ঘাড় ঘুরিয়ে দেখল, না, কোনো জিন আসছে না। কিন্তু জিনের চেয়েও ভয় ঠাকরাই নদীকে। নৌকা নিয়ে যে নদীতে যেতে মানুষ ভয় করে, সেখানে ফকির একা একটা জাল নিয়ে দাঁড়িয়ে আছে। ফকির শক্ত করে ধরে আছে জালটা। যত যাই হোক না কেন, জাল ছাড়বে না। কিন্তু কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকা যায়? সনসন করে হাওয়া বইছে চারদিকে। ঠান্ডায় ফকিরের হাত শিথিল হয়ে যাচ্ছে ক্রমশ। নদীর জলও যেন হঠাৎ করে খেপে উঠল। এক একটা বুক সমান ঢেউ এসে আছড়ে পড়ছে ফকিরের সামনে। ঠাকরাইনের জল আছড়ে পড়ার সময় কেমন যেন অদ্ভুত আওয়াজ হচ্ছে। কে যেন বলছে, ওই দেখ, খাড়া আছে এখনো। আর ওই মরকট, যা দেখি, বাড়ি যা, বিবিরে দেয়া মাছগুলো। কিন্তু সে বাড়ি ফিরবে কি করে? নৌকা তো নেই। একটা সময় আর তার পক্ষে সম্ভব হলো না জালটা ধরে রাখা। জাল শুদ্ধ মাছগুলো ভাসতে ভাসতে আবার ওই মেছবিলের দিকেই চলে গেল। সেদিন নয়, তার পরের দিন ফকিরকে পাওয়া গেল ঠিক যেখানে ফজল মিয়ার নৌকা বাঁধা থাকত সেখানে। কাদার মধ্যে মুখ ডুবিয়ে পড়েছিল ফকির। প্রথমে চরণ বলাই ওরা সবাই ভেবেছিল ফকির বুঝি। চরণ তো শ্বাস দেখার আগে ফকিরের গলাখানা দেখল না, সেখানে কোনো ফুটো নেই। তারপর নাকের কাছে হাত এনে দেখল শ্বাস পড়ছে। কাদায় জলে ল্যাপটালিপটি হওয়া ফকিরকে এনে শুইয়ে দেওয়া হলো তার বিছানায়। গায়ে ধুম জ্বর, বা তার মধ্যেই মাঝে মধ্যেই বিড়বিড় করে উঠছে। কি যে বলে যাচ্ছে কে জানে। ফাতিমা তার মাথার কাছে বসে জলপট্টি দিয়ে যাচ্ছে আর বিন বিন করে কেঁদেই চলেছে। বিকেলের দিকে ফকিরের যখন জ্ঞান ফিরল, লাফিয়ে উঠে বসলো আর বসেই তার জাল খুঁজতে লাগলো। ফাতিমা প্রথমটা বেশ ভয় পেয়ে গিয়েছিল। কেমন যেন আনচান আনচান করছে লোকটা। হাতড়ে হাতড়ে কি যেন খুঁজে বেড়াচ্ছে কে জানে। ফাতিমা অনেক কষ্টে শান্ত করলো লোকটাকে। বেশ কিছুক্ষণ সময় লাগলো ফকিরের ব্যাপারটা বুঝতে। মেছবিলে গিয়ে সে যে বিশাল একটা লাভের অঙ্ক মনে মনে কষেছিল, তার কিছুই পাওয়া যায়নি। উপরন্তু মাছের সাথে মাছ ধরার জালখানাও খোয়া গেছে। আর ফজল খুড়ার নৌকাখানা
যার কোনো লিখিত উত্তরাধিকারী না থাকায় ফকির যেটাকে মোটামুটি নিজের নৌকায় ভাবতে শুরু করেছিল সেটাও গেছে। বড্ড অসহায় ভাবে ফকির। সেদিনের কথা, ফজল খুড়োর নৌকা চালানোর কথা, মেছো বিলে মাছ ধরার কথা বলতে শুরু করেছিল বলাইদের। সব শুনে বলাই এই সিদ্ধান্তেই পৌঁছেছিল যে এইসব হচ্ছে আসলে জিনের চক্রান্ত। ফজল খুড়ার ফিরে আসা, তারপর হঠাৎ নৌকা শুদ্ধ লোকটা উধাও হয়ে যাওয়া, এসবই হচ্ছে মেছো বিলের জিনের কারসাজি। চরণ এবার ফকিরের কাঁধে হাত রাখল। এবার ছাড়ান দে দোস্ত, ভালো কথা বলছি, যা গেছে তা গেছে, মাছ গেছে, জাল গেছে, নৌকা গেছে, যাক, তাও তো পরানটা আছে রে, এটাই অনেক, বুঝলা, এটাই অনেক। পরান থাকলে মাছ জাল অনেক হইব। কিন্তু ফকির যে কিছুতেই ভুলতে পারছে না। ফজল খুড়া তার সামনেই বসেছিল। একটা সময় এমন মনে হয়েছিল যেন খুড়ো একেবারে জীবন্ত হয়ে গেছে। তাই তো খুড়োর হাওয়ালে নৌকাখানা রেখে সে নিশ্চিন্তে গিয়েছিল মেছো বিলে। ভুলে গিয়েছিল খুড়া বেঁচে নেই, ভূত হয়ে বসেছিল। ভূতেদের বিশ্বাস করা চলে না, কিংবা হয়তো নৌকায় কেউ ছিল না। রাতের বেলায় একা একাই সুন্দরবনে নদীতে গেলে মরে যাওয়া মানুষের ছবি দেখা যায় অনেক সময়, ওসব মনের ভুল। ফকিরকে সকলে আপ্রাণ বুঝিয়ে সুঝিয়ে চলে গেল, কিন্তু ফকির কতটা বুঝলো কে জানে। কেমন যেন পাথরের মতো বসে আছে, হ্যাঁ না কিছুই বলছে না। বলাই যাওয়ার সময় ফাতিমাকে বলে গেল, ভাবি গতিক সুবিধার লাগতেছে না, দোস্তের ঘাড়ে মোছা বিলের জিন ভর করছে। শুধুমাত্র মেছো বিলে যাওনের কথা হয়েছিল, খুড়া মইরে গেল, তবুও বেটা গেল সেখানে। তারপর দেখো কি কাণ্ড, মাছ পাইল না, জালখানা ভাসাইয়া আইল, লোকসানের ওপর লোকসান, কিন্তু তবু মনে হয় না ওর কোনো শিক্ষা হয়েছে বলে। দেখো না কেমন বইয়া আছে। আমার মনে হয় ও আবার আজ রাতে যাইব। ভালো কথা কইছি, দৌড় আগলাইয়া শুয়ে থাকো, ওরা যাইতে দিও না। ফাতিমা সেই ফকির আসার পর থেকে এক সুরে বিনবিন করেই যাচ্ছে। সেটা কখনো বাড়ে আবার কখনো কমে। বলাইয়ের কথাগুলো শোনার পরেই ফাতিমার বিনবিন একটু বেড়ে গেল। এর অর্থ বুঝে নিতে হবে সে বুঝেছে। রাতের বেলায় ফাতিমা যখন বিছানা ছেড়ে দরজার সামনে বিছানা করছিল, ফকির তখন ফ্যাল ফ্যাল করে তার দিকে চেয়ে রইল। মেছো বিল থেকে ফেরার পর থেকে কি যেন হয়েছে তার, কিছুই আর ভালো লাগে না। ফাতিমার সাথে কথা বলতেও সোহাগ করতেও ভালো লাগে না। ফকিরের অমন ধারার চাউনি দেখে ফাতিমা মুখ বেঁকিয়ে ঝনঝন করে বলে উঠল, তোমারে বিশ্বাস নেই, আবার যদি মাঝরাতে বাইরও, এবার যাইলে আমার বুকের ওপর পা দিয়া যাইও। ফকির বলল, মেছো বিলে অনেক মাছ, হ্যাঁ অনেক মাছ। কথাটা সে ফাতিমাকে বলল নাকি নিজেকে সেটা ঠিক বোঝা গেল না। তবে ফাতিমা শুতে শুতেই আগের মতোই ঝনঝন করে বলে উঠল, জানি, হক কলে জানে, গোটা পাড়া জানে, কিন্তু ও মাছ আল্লাহ আমাদের খাওনের লাগি বানায় নাই। যখন এই পৃথিবী মইরা যাইব, যখন নতুন পৃথিবী তৈরি হইব, তখন তো কিছু লাগবে নাই। পৃথিবীর সব আনাজপাতি, সব মাছ খাওয়া লইলে নতুন পৃথিবীতে মানুষে খাবে কি? মেছো বিলের মাছ সেই নতুন পৃথিবীর লাগি, আমাদের লাগি নয়, এটা বুঝতে হইব। ফকির হাঁ করে ফাতিমার কথা শোনে। এমন কথা আগে তাকে কেউ বলেনি, এমন করে সে ভাবেনি। এগুলো কি সত্যি? ফকির খানিকক্ষণ হাঁ করে ফাতিমার দিকে তাকিয়ে থেকে বলে উঠল, ধুস। ফাতিমাও রাগ করে উল্টো দিকে পাশ ফিরে শোয়। ফকিরের মনে হয়েছিল আজ বোধ হয় তার ঘুম আসবে না। চোখ বন্ধ করলেই মেছো বিলে সেই মাছেদের দেখতে পায় ফকির। কিন্তু বেশ কিছুক্ষণ চোখ টিপে শুয়ে থাকার পর ঘুম এসে গিয়েছিল তার। গভীর ঘুমের মধ্যেই মনে হলো কে যেন তার মাথার কাছে বসে কপালে হাত বুলোচ্ছে।
ফকির প্রথমটায় ভেবেছিল বোধহয় ফাতিমা এসে বসেছে তার মাথার কাছে। সেই কখন থেকে বেচারি বিনবিন করে কেঁদে চলেছে। একটু বেশি ভয় পেয়ে গেছে মেয়েটা। ফকির কিছু না বলে চুপচাপ শুয়েছিল, কিন্তু একটু বাদেই মনে হলো যেন একটা ঠান্ডা হাত মাথার উপর হেঁটে চলে বেড়াচ্ছে। ভীষণ ঠান্ডা হাত। এত ঠান্ডা হাত তো ফাতিমার হতে পারে না। একেবারে গাঢ় ঘুম ভেঙে ধর্মর করে উঠে বসল ফকির। যা ভেবেছিল তাই। মাথার কাছে বসে আছে ফজল খুড়ো, একেবারে ঠান্ডা হাত। তাকে চোখ খুলতে দেখে অল্প অল্প হাসছে দাঁত বার করে। দরজা ঘেঁষে শুয়ে আছে ফাতিমা। ফকির ইশারায় তাকে একবার ডাকার চেষ্টা করল, কিন্তু ফাতিমা যে একেবারেই হুঁশ নেই। সেদিনের ঘটনাটা ফকিরের মনে হয়েছিল মনের ভুল। বলাইরা বলল জিনের চক্রান্ত, কিন্তু আজকেরটা কি করে? ফকির এক দৃষ্টে চেয়ে রইল ফজল মিয়ার দিকে। কিরে, তোর জাল খোয়া গেছে? চল আজ আর একবার যাই মেসোবিলের দিকে। ফকির মিয়া নিজেকে প্রাণপণে বোঝাবার চেষ্টা করতে লাগলো এসব হলো ওই মেছো বিলের জিনের চক্রান্ত। নির্ঘাত তাকে ওই বিলে নিয়ে গিয়ে গলা ফুটো করে মেরে রেখে দেবে। ফজল খুড়ো মরে গেছে, সে কিছুতেই আসতে পারে না। কিরে, ডর পাইতাছিস? কোনো দিন নাই রে মেসোবিলে, চল আবার চল। ফকির অনেক কষ্টে একবার বলতে চাইল, কি করে যাবে সে? জাল নেই, ফজল খুড়ার নৌকা নেই। অনেক কিছু বলতে চাইল ফকির মিয়া, কিন্তু শেষ পর্যন্ত কিছুই বলা হলো না। ফজল খুড়ো তার ঠান্ডা কনকনে হাত দিয়ে ফকিরের হাতটা ধরল। চল না কেন, আর একবার যাই মেসোবিলে। ফকিরের আজ মেছোবিলে যাওয়ার এতটুকু ইচ্ছা ছিল না, কিন্তু ফজল খুড়োর ওই ঠান্ডা হাত দুটোকে আটকানোর সাধ্য তার নেই। কিন্তু ফাতিমার কি হবে? একবারও চোখ খুলছে না কেন মেয়েটা? একবারও ফজল খুড়োকে দেখে চেঁচিয়ে পাড়ার লোকজন জড়ো করে দিচ্ছে না কেন? ফকিরের যে চিৎকার করার অবস্থা নেই, ফাতিমা চিৎকার করে লোক ডেকে আনলে এটুকু তো অন্তত সবাই জানতে পারবে যে সেদিন ফকির যা বলেছিল তাতে কোনো ভুল ছিল না। কিন্তু ফাতিমা যে একবারও তাকাচ্ছে না এদিকে। কি ঘুম রে বাবা! এত ঘুমিয়ে ঘুমিয়ে সে নাকি ফকিরকে পাহারা দেবে। কিন্তু মেয়েটা যে একেবারে দরজার গা লাগিয়ে শুয়ে আছে, এইভাবে সে যাবে কি করে? ফকির ফজল খুড়োর দিকে তাকিয়ে সেই কথাই বোধহয় বলতে যাচ্ছিল, তার আগেই ফজল খুড়ো বলল, মায়া মানুষগুলো এমনই হয়, স্বামীকে একেবারে নিজের আসলের তলায় থুইয়া রাখে। চল চল মেসোবিলে চল। ফকির দেখল ফাতিমা যেন কি অদ্ভুতভাবে ঘুরে গেছে। দরজার সামনেটা একেবারে ফাঁকা। ফাতিমা খাটের কাছে মাটিতে শুয়ে আছে। দরজাটাও কেমন যেন অদ্ভুতভাবে আপনা থেকে খুলে গেল। রাস্তাটা পুরো অন্ধকার, কোথাও কোনো আলোর চিহ্ন মাত্র নেই। ফকিরের আজ কোথাও যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না, কিন্তু ফজল খুড়ো তার ঠান্ডা হাত দিয়ে ফকিরের হাতটা শক্ত করে ধরে আছে। পালাবার কোনো উপায় নেই। কি যে হয়েছে তার খুড়োকে দেখার পর থেকে একটা কথাও বের হচ্ছে না তার মুখ দিয়ে। অনেক কষ্টে যেন কয়েকটা কথা বের হলো। অখুরা, মেসোবিলে যাব কি কইরা? নৌকা তো ভাইসে গেছে গিয়া। সারান দাও খুড়া, আমার মাছ লাগত না। ফজল খুড়ো এখনো ফকিরের হাতটা টানতে টানতে নিয়ে চলেছে। এবড়ো খেবড়ো রাস্তায় ফকিরের দুর্বল শরীর আজ ডাল সামলাতে পারছে না, প্রায় হোঁচট খাচ্ছে। কিন্তু ফজলের যেন কোনো হুঁশ নেই। সে হনহন করে ঘাটের দিকে এগিয়ে চলেছে। ফকির একসময় প্রায় বিদ্রোহ করে চেঁচিয়ে উঠল, আমি যাব না খুড়া, মেসোবিলে কেউ যায় না, ওখানে জিন আছে। তোর মাথা আছে? তুই জিনরে দেখছস কখনো? আমিও দেখি নাই। যারে দেখি নাই তারে আমি বিশ্বাস করি না। চল আর যাবো মেসোবিলে, দেখি কোন জিন আমারে আটকায়। ফজল খুড়ো ধমক দিলে ফকির মিয়া চিরকাল কেমন যেন ভয়ে চুপ করে যায়। শুধু ভয় নয়, শ্রদ্ধাও। ফজল মিয়ার কত জ্ঞান, কত কিছু দেখে সে।
এই সুদূর বনের আকাশের জলের মাটির সব খবর রাখে ফজল খুড়ো। চিরকাল এই ঘাটেই নৌকা বাঁধা থাকে ফজল খুড়ো। ফকির জানে আগের দিন সে এই ঘাট থেকেই খুলে নিয়ে গিয়েছিল নৌকোটা, কিন্তু ফেরার সময় সেটা আর খুঁজে পাওয়া যায়নি। মেঝোবিলের সামনে নৌকা বেঁধে না রাখায় সেটা ঠাকরাইনের স্রোতে ভেসে গিয়েছে। বারবারই একটা কাজ ফজল খুড়ো করে, তাই সে সরল বিশ্বাসে জাল নিয়ে চলে গিয়েছিল বিলে। খেয়াল ছিল না খুড়ো এখন ভূত হয়ে গেছে, আর ভূতেদের বিশ্বাস করা চলে না। ঘাটটা দেখা যাচ্ছে দূর থেকে। আজ আকাশে চাঁদ নেই, তবু কেমন যেন একটা ময়লাটে আলো ছড়িয়ে আছে চারিদিকে। সেই আলোতেই দেখা যাচ্ছে ঘাটে একটা নৌকা বাঁধা, ফজল খুড়োর নৌকা। আজ সকালেও বলাইরা বলেছিল নৌকাটা ঘাটে নেই। এখন কেমন একটু একটু দোল খাচ্ছে জলের ধাক্কা খেয়ে। ফকির ভয়ে ভয়ে তাকালো ফজল খুড়ার দিকে। খুড়ো যেমন যাচ্ছে তেমনই যাচ্ছে, কোনো তাপ উত্তাপ নেই। এত শক্ত করে ধরে আছে হাতটা যে ছাড়ানো সম্ভব হচ্ছে না। নৌকার উপরে উঠে বসলো ফজল খুড়ো। ফকির তখনও ঘাটের সামনেই দাঁড়িয়ে আছে। কি যেন একটা হয়ে গেছে ফকির, না পারছে চলে যেতে আর না পারছে নৌকায় উঠতে। নৌকায় ওঠার জন্য তোরে নেমন্তন্ন করতে লাগবো নাকি রে অত সারা? ফকির ঢোক গেলে বলল, কি দিয়া মাছ ধরবো খুড়া? জাল তো খুইয়া ফেলছি। খুইয়া ফেলছস তো ওটা কি? ফকির দেখলো নৌকার উপরে তার জালটা পড়ে আছে। কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছে না ফকির মিয়া। একটা সময় ফকির নিজেকে বোঝালো, মেছোবিলের মাছ জিন রক্ষা করে। সুন্দরবনের প্রত্যেকটা মানুষ জানে সেটা। ফকির সেই মাছ ধরবে বলে ফিকির খুঁজছিল। জিন এবার তাকে শাস্তি দেবে। ফজল খুড়োকে মেরে জিন একবার তাকে সাবধান করেছিল, তাও সে শোনেনি। অনেক বড় পাপ করেছে সে। ফকির নিজের জালখানা আঁকড়ে বুকের কাছে নিয়ে বসে রইল। মৃত্যু যখন খুব সামনে এসে যায়, মানুষ বোধহয় এমনই নির্লিপ্ত হয়ে যায়। ঠাকরাইনের জল একটু একটু করে আছড়ে পড়ছে নৌকার গায়ে। নৌকাটা তীর তীর করে এগিয়ে চলেছে মেছো বিলের দিকে। ঠিক মেছো বিলের সামনে আসতেই ফজল খুড়ো বলল, কিরে হালার পো, বই আসস কেনে? যা দেখি জালটা নিয়ে যা। ফকির তবুও জালটা বুকের মাঝখানে আঁকড়ে ধরে বসে রইল। সে জানে ওই জাল নিয়ে মেছো বিলে ঢুকলেই সব হাওয়া হয়ে যাবে। ফজল খুড়ো আর থাকবে না, এই নৌকাই থাকবে না। সে মেছো বিলের মাছের উপর লোভ করেছিল, জিন তাই তাকে এইভাবে মারবে। ঠাকরাইনের জলে ওই এক ফালি পাড়ের উপরে দাঁড়িয়ে কেউ কোনোদিন বাঁচে না। আগেরবার বরাত জোরে সে কোনো রকমে বেঁচে গেছিল। এমন ঘটনা বারবার ঘটে না। আজ এমনটা হলে সে আর বাঁচবে না। ওই দেখো অহনো বই আসস, যা না দেখি। ফজল খুড়ো এক প্রকার ধাক্কা দিয়েই পাঠিয়ে দিল ফকিরকে। ফকিরও আস্তে আস্তে জালটা নিয়ে মেছো বিলের দিকে নামল। মনে মনে ওপরওয়ালাকে স্মরণ করে জালটা ছুঁড়ে দিল জলের উপরে। একবার ফেলতে বেশ ভারী লাগছিল জালটা। জাল ভর্তি মাছ, ফকিরের আশা, ফকিরের স্বপ্ন। তবুও যেন হাসি ফোটে না ফকিরের মুখে। আগেরবারের মতো এবারও নির্ঘাত জালের মাছ সব হাওয়া হয়ে যাবে। ফকির জালটা অনেক কষ্টে টানতে টানতে নিয়ে এলো পাড়ের দিকে। এখনো আছে নৌকাটা। ফজল মিয়া বসে আছে নৌকার ধারে। ফকির অবাক হয়ে গেল। কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছে না সে। ফজল মিয়া ফকিরের হাতের জাল দেখে উঠে দাঁড়ালো। হাতে ধরে আছে হালটা। ঠাকরাইনের জলের ধাক্কায় নৌকাটা টাল খাচ্ছে, কিন্তু ডুবছে না। ফজল খুড়োর সেই বিস্ফারিত বড় বড় গোল গোল চোখ যেন আনন্দে জলজল করে উঠল। আরে বারে বেটা,
জাল ভর্তি করে মাছ আনছস দেখি। আগে কোনোবার ফকির এমনই জাল ভর্তি মাছ নিয়ে আসলে ফজল মিয়া উত্তেজিত হয়ে উঠত। আজও ঠিক সেই রকম। ফকির আস্তে আস্তে মাছ ভর্তি জালটা টেনে টেনে আনলো পাড় অব্দি। নৌকাতে উঠতে যাবে অমনি নৌকাটা কেমন যেন দুলে উঠল। ফকির ভয়ের চোটে পিছিয়ে এলো, তখনও জালটা ধরা আছে তার হাতে। ভয়ে ভয়ে তার গলা থেকে আপনা থেকে বেরিয়ে এলো, কি হইল গো খুড়া? ফজল খুড়ো মনে হলো বুঝতে পারিনি কেন এমন করে নৌকাটা দুলে উঠল। একটু বাদে ব্যাপারটা বোঝা গেল। একটা বিশাল কামড় জলের নিচ থেকে প্রায় ঝাঁপিয়ে পড়ল ফজল খুড়োর উপর। এমন অতর্কিত আক্রমণের জন্য ঠিক প্রস্তুত ছিল না ফজল খুড়ো। হাত থেকে দাঁড়টা পুড়ে গেল। কামড়টা তার ধারালো বিষাক্ত থাবার 3টে নখ গেঁথে দিল খুড়োর গলায়। ব্যথায় যন্ত্রণায় চিৎকার করতে গিয়ে খুড়োর মুখটা হাঁ হয়ে আটকে গেল। শেষ মুহূর্তে চিৎকারখানা বের হলো না। দুটো চোখ ভয় আর যন্ত্রণায় ঠিকরে বেরিয়ে আসতে চাইল। এরপর কামড়টা চিবিয়ে খেয়ে নেবে হয়তো খুড়োর মাথাটা, কিন্তু সেই সময়টা সে পেল না। ঠাকরাইনের জলে ধাক্কা পড়ছে ক্রমশ নৌকার উপরে। কামড়টা তার বিশাল শরীর নিয়ে টাল সামলাতে না পেরে পড়ে গেল জলে। ফজল খুড়োর নৌকাটা খালি হাঁড়ির মতো ভাসতে ভাসতে কোথায় যেন চলে গেল। ফকির জাল ফেলে জলের মধ্যে ঝাঁপিয়ে পড়ল। কি হইল গো খুড়া? অশান্ত ঠাকরাইনের জলের মধ্যে হাবুডুবু খাচ্ছে ফকির। কিছুতেই নিজেকে সামলাতে পারছে না। এর মধ্যে সাঁতার কাটতে কাটতে তার মনে হলো ফজল খুড়ো তো আগেই মারা গেছে। সে নিজে হাতে তাকে গোসল করে কবর দিয়েছে। তাহলে ফজল খুড়ো আবার একবার মরে কি করে? কি করছো? কি 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 হইছে তোমার? কি হইছে? ধর্মর করে উঠে বসল ফকির। এতক্ষণ যেটাকে ঠাকরাইন নদীর জল বলে মনে হচ্ছিল সেটা কোনো নদীর জল নয়। ফাতিমা তার জ্ঞান ফেরানোর জন্য চোখে মুখে জল ছেটাচ্ছিল। ফকির ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল ফাতিমার দিকে। তাহলে কেউ এতক্ষণ স্বপ্ন দেখছিল? এত জীবন্ত স্বপ্ন হয়? কি হয়েছে আমার? কি হইছে আমি কেমনে জানুম? তো অন্তিকা দেশি কেমনে যেন চটপট করতাছো কাটের মধ্যে আর চিল্লাছো, ডুইবা গেলুম, বাইশা গেলুম। ওগো কি হইছে গো তোমার? খুড়া হয়েছিল, কইয়া গেল। আবার কুড়া আইছিল? হায় রে আল্লাহ, মইরা গিয়াও কি লোকটা শান্তি দেবে না গো? ফাতিমা কান্নাকাটি করে সারা গা মনে হয় জড়ো করে তুলবে। ফকির দুহাত দিয়ে তাকে ধরে বসিয়ে দিল। আরে বউ না দেহি ছিল কেনে? খুড়া আমারে কইয়া গেছে কোনো জিনে তারে মারে নাই, ওইটা একটা কামট মাছ ছিল। ফাতিমা সন্দেহের চোখে তাকিয়ে থাকে তার দিকে। কামড় ছিল তো পুরা খাইলো না কেন? কেন খায়নি সেটা ফকির দেখেছে, কিন্তু এত বড় গল্প বলতে গেলে তার সময় চলে যাবে। এখন তার অনেক কাজ। ফকির জানলার বাইরে গলা বাড়িয়ে দেখল সূর্য উঠে গেছে। আজ একটা অন্য দিন, একটা নতুন দিন। ফকির প্রায় লাফিয়ে উঠে পড়ল বিছানা ছেড়ে। ফাতিমা খানিকটা অবাক হয়ে বলল, আরে কই যাও? কিন্তু ফকিরের হাতে অত সময় নেই। সে ছুটে বেরিয়ে গেল বাড়ি থেকে। মেছো বিলে কোনো জিন নেই সেটা তাকে প্রমাণ করতে হবে। তার জন্য মেছো বিল থেকে এক জাল মাছ নিয়ে তাকে ফিরতেই হবে। ফজল খুড়ো নৌকাটা হারিয়ে গেছে, তার সাথে জালটাও গেছে। এখন একটা নতুন জাল দরকার, নৌকাও একখানা ভাড়া করতে হবে। এসব করতে গেলে টাকাও লাগবে কিছু। ঘরে একটা টাকাও নেই, সুতরাং আবার একবার ধার করতে হবে। সে করতে হলে করতে হবে, আর কি করা যাবে। একবার মেছো বিলে মাছ এলেই তো সব ধার শোধ হয়ে যাবে। মহাজনরা তো বসে আছে ধার দেওয়ার জন্য। যত বেশি লোকে ধার নেবে তত সে রক্ত চোষার সুযোগ পাবে। কিন্তু এবার দেখা গেল ব্যাপারখানা উল্টো হয়ে গেছে।
ফকিরকে কেউ আর ধার দিতে চায় না। একবার সে কোনো মতে জীবন নিয়ে ফিরে এসেছে মেছো বিল থেকে, এরপর আর আসবে কিনা সন্দেহ। একে ধার দিলে কে সুদাসুল শোধ দেবে? সারাদিন ফকির ঘোরে, কখনো এর দৌড়ে কখনো আবার ওর দৌড়ে। কি যে ভূত চেপেছে মাথায়, মেছো বিলে সে গিয়েই ছাড়বে। চন্দন আর বলাইয়ের কাছে একটা জাল আছে। ফকির ভাবল ওদের জালটা তো সহজেই একদিনের জন্য নিয়ে আসা যায়, কিন্তু চন্দন আর বলাইও বোধহয় বুঝেছিল ফকির তাদের কাছে জাল চাইতে আসবে, তাই আগে ভাগেই জাল শুদ্ধ তারা কোথাও যেন চলে গেছে। দুজনেই বাড়িতেই এত বড় তালা ঝুলছে। বিকেলের দিকে বাড়ি ফিরে এলো ফকির, চোখ মুখ থমথমে। সারাদিন ঘুরে ঘুরে একটা টাকাও জোগাড় করতে পারেনি। এদিকে ওই মেছো বিলে আর একবার না যেতে পারলে শান্ত হতে পারছে না সে। ফাতিমা এসে দাঁড়ালো একটা কলাই করা গ্লাসে জল নিয়ে, সাথে একটা রূপোর বিছা। নিকার সময় ফকির দিয়েছিল, জীবনে ওই একবারই কিছু দিয়েছিল। ফকির সেদিকে তাকিয়ে বলল, এইটা কি হইব? ভাইনা গেছে নাই? না, এটারে বাইনা পয়সা নিয়ে আয়। কিতা কস? ঘরে ভাত নাই? এতটাও খারাপ অবস্থা নয় ফকিরের। আর ঘরে ভাত না থাকলেও রূপোর বিছা বিক্রি করার দরকার হতো না। আশেপাশে ঘরে চাইলে এক মুঠো চাল ঠিক পাওয়া যেত। বিছাখানা এনেছে সে অন্য কারণে। এটা বেইসা একটা জাল কেন আর নৌকা বাড়ালো। ফকির হাঁ করে তাকিয়ে থাকে ফাতিমার দিকে। ফকিরের হয়তো বিছাটা না নেওয়ার কথাই ছিল, অন্য সময় হলে সে নিতও না, কিন্তু আজ সত্যি তার মাথায় ভূত চেপেছে। ওই মেছো বিলের মাছ এনে তাকে প্রমাণ করতেই হবে যে ওখানে কোনো জিন নেই। ফকির খপাত করে বিছাটা হাতে নিল। সব শোধ করিয়ে দেব, তরে এর চাইতে আরো ভালো গয়না দিব। একবারটি মেছো বিলে যাইতে দে আমারে, যাইতে দে একবারটি। আবার একটা রাত, আবার সেই ঠাকরাইন নদী। আজ ফকিরের মনে কোনো ভয় নেই, কোনো সন্দেহ নেই। সে এখন মনে মনে জানে মেছো বিলে কোনো জিন নেই। একটা কামড়টি মেরেছে ফজল মিয়াকে, এতে অবাক হওয়ার কিছু নেই। বাদার বনের মানুষ হয় মরে বাঘের কামড়ে, আর না হয় কামুটের কামড়ে। সামনে, একেবারে সামনে আছে মেছো বিল। ফকির আজ নিজেই মেছো বিলের সামনে নৌকা বেঁধে জাল নিয়ে সরু পথ দিয়ে গেল। এখানে মাছের কোনো অভাব নেই, একবার জাল ফেললেই অঢেল মাছ। ফকির জাল ভর্তি করে মাছ নিয়ে ফিরে এলো নৌকায়। এত আনন্দ সে কোনোদিন পায়নি। তিতির করে নৌকাটা ফিরে আসছে পাড়ের দিকে। এখান থেকেই দেখা যাচ্ছে ফাতিমাকে। বেচারি পাড়ের কাছে দাঁড়িয়ে আছে, ভয়ে চিন্তায় ঘরের ভেতরে থাকতে মন সায় দেয়নি। একটা সরল নিষ্পাপ হাসি ফুটে উঠল ফাতিমার মুখে, আর তারপরে কি যেন একটা হয়ে গেল। একটা হালকা দোলা লাগলো ফকিরের নৌকায়। ফকির প্রথমটায় কিছু বুঝে উঠতে পারল না, তারপরেই দেখলো একটা বিশাল কামট লাফিয়ে একেবারে নৌকার সামনে এসে একটা পায়ের 3টে আঙুলের নখ একেবারে পুরো ঢুকিয়ে দিল গলার মধ্যে। ফকির নিজেকে আর সামলাতে পারল না, ধপ করে বসে পড়ল। কামড়টাও তার বিশাল শরীর নিয়ে নৌকার ভেতরে থাকতে পারল না, উল্টে পড়ে গেল জলে। ফকিরের নতুন জাল, সেই জালের মাছ সব ভেসে গেল ঠাকরাইনের জলে। ফকিরের নৌকাখানা খালি হাঁড়ির মতো টাল খেতে খেতে চলে যাচ্ছে নদীর উপর দিয়ে। ফকিরের চোখের সামনে কেমন যেন সব আবছা হয়ে আসছে। ফকির দেখছে ফজল খুড়ো হাত বাড়িয়ে তাকে ডাকছে। তোর মুখ পড়া কিসের সব গাল গল্প? শোন, আমি যারে দেখি নাই তারে আমি বিশ্বাস করি না। আবার হা করে চাই আছে, যা মাছগুলা নিয়ে আয়। শুনলে দেবশ্রী ভট্টাচার্যের কলমে ভৌতিক সুন্দরবন সিরিজের 3য় গল্প ফকির মাঝির বিপদ। গল্পটি সূত্রধার এবং গল্পের কথক আমি অরূপ। বিভিন্ন চরিত্রে অমিত, শুভদীপ,
সৌরভ, নীল ও মধুরা। শব্দ সংযোজনে সুদেশনা, আবহে শুভজিৎ, প্রচ্ছদ ও সমগ্র পরিচালনায় টিম স্কেয়ার অ্যালার্ট অফিসিয়াল। তাহলে আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের সপ্তাহে ঠিক দুপুর 3টে নতুন কোনো গল্প নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।